কাউন্সিল আমাদের প্রতি কেন যে একটু নিষ্ঠুর, কি আর বলবো। এখানে অনেকগুলো বিষয়ই কাজ করে, এগুলো লাইভে ক্লাসটা আজকে লাইভে দিয়ে দিচ্ছি, এগুলো বলাও যায় না যে এখানে এতগুলো বিষয় কাজ করে। আসলে সবকিছুর জন্য মূলত সবকিছু মিলায়ে সবাই দায়ী। কারণ বাংলাদেশে সবকিছুর বৈষম্য বিরোধী একটা আন্দোলনের মাধ্যমে একটা চেঞ্জ আসলো, সবাই তার দাবি দেওয়া বুঝে নিল, শুধু বাংলাদেশের 1,00,000 শিক্ষানবিশ তারা তাদের কোনো দাবি দেওয়া বুঝে নিতে পারল না। এই একটা জায়গাতেই হচ্ছে কষ্ট। হ্যাঁ, সবাই দেখেন, আপনারা যার কথাই বলবেন না কেন, যে সেক্টরে, প্রত্যেকে কিন্তু তাদের মতো করে তাদের একটা চাওয়া পাওয়া বুঝে নিয়েছে। কিন্তু আমাদের শুধু শিক্ষানবিশদের ক্ষেত্রে খুবই কঠোর, মানে এতটা কঠোর, এটা অমানবিক। কারণ সমতা রাখা হোক, সারা পৃথিবীর বার কাউন্সিলের পরীক্ষাগুলো যেভাবে হয় সেভাবে নিক, আর তার থেকে একটু না হয় কঠিন করুক, সেটাখানেও আমাদের সমস্যা নেই। কিন্তু একেবারে 3 ধাপের আরো তো কঠিন, এরপরে আবার আরো সাবজেক্ট অ্যাড করতে চায়। আরে ভাই, ওইটা না করে বলেন যে বার কাউন্সিলে নিয়োগ দেওয়া হবে জুডিশিয়ারির থেকে, হ্যাঁ, মাসে মাসে বেতন দিবেন, এটাই ভালো হয়। হ্যাঁ, তাহলে আমরা এই গাধার মতো যারা কষ্ট করছি শিক্ষানবিশ ভাই বোনদের সাথে, আমরাও একটু বাঁচি হাঁপ ছেড়ে। হ্যাঁ, কারণ এত অমানবিক কষ্ট বা মানে এইগুলো খুব খারাপ লাগে আসলে আমাদের। ও আচ্ছা, স্ক্রিনশটটা খুঁজে পেয়েছি। একজন অ্যাডভোকেট, উনি বাংলাদেশের একটা পাবলিক বার কাউন্সিলের পরীক্ষার যে গ্রুপ, সেখানে পোস্ট করেছেন। আমি পোস্টটা একটু পড়ছি, তারপর আপনাদেরকে দেখাই। প্রিয় পরীক্ষার্থী ভাই ও বোনেরা, যুদ্ধে নামার আগে অস্ত্র ঠিক আছে কিনা দেখে নিন। আপনার সংগ্রহে থাকা যে বই পড়ছেন সেটি আপডেট কিনা সবার প্রথমে এটি দেখে নেবেন, অন্যথায় অনেক কষ্ট করে বাতিল হয়ে যাওয়া জিনিস পড়বেন, যার ফলাফল হবে শূন্য। নোট: যারা অনেক দিন যাবত এই জার্নিতে আছি তারা বিশেষ করে বইগুলো আপডেট কিনা চেক করে নিব। উদাহরণ: সাক্ষ্য কয় প্রকার? উনি লিখেছে 3 প্রকার, লিখিত সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য, ডিজিটাল সাক্ষ্য। যদি 2 প্রকার থাকে তাহলে আপনার অস্ত্র পুরাতন এবং অচল। এখন আমার ব্যাচের স্টুডেন্টরা আপনারাই বলেন, সাক্ষ্য কয় প্রকার, পূর্বে কয় প্রকার ছিল, এখন কয় প্রকার আছে? সাক্ষ্য 3 প্রকার, লিখিত, মৌখিক আর হচ্ছে বস্তুগত। আচ্ছা, পূর্বেও 3 প্রকার ছিল, এখনো সাক্ষ্য 3 প্রকারই আছে। আর এখানে ইনি যে লিখেছেন ডিজিটাল সাক্ষ্য, এটা ডিজিটাল সাক্ষ্য না, সাক্ষ্য আইনের অ্যামেন্ডমেন্ট 2022-এ সেইখানে যে আপনি দেখবেন যে লিখিত সাক্ষ্য বলতে যা বোঝানো হয়েছে তার সাথে লাস্টে লেখা হয়েছে ইনক্লুড ডিজিটাল রেকর্ড। তার মানে ডিজিটাল সাক্ষ্য বলতে আপনি যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে মূলত লিখিত সাক্ষ্য। তো এরকম পড়েও লাভ নেই, কারণ আপনারা অনেক গ্রুপ স্টাডি, অনেকে অনেক ভালো ভালো পরামর্শ নেন, অনেক ভালো ভালো টিচারদের থেকে পড়েন। আমি বুঝি না, আমি আমার সাক্ষ্য আইনের নোটে, সাক্ষ্য আইনের অ্যামেন্ডমেন্টের ধারা 45-এর যে শব্দগুলো রয়েছে প্রত্যেকটা শব্দের বাংলা করে আপনাদেরকে ইংলিশ বাংলা সহ দিয়ে দিয়েছি, যে সাক্ষ্য বিশেষজ্ঞের অভিমত সাক্ষ্য আইনের ধারা 45 অনুযায়ী 15টি ক্ষেত্রে প্রাসঙ্গিক। সেই 15টি ক্ষেত্রের ইংলিশ বাংলা আমি সবগুলোই আপনাদেরকে দিয়ে দিয়েছি। অথচ বাংলাদেশের আইনের সহজ প্রকাশ
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভাইয়ের বইয়ে এবং জাস্টিস বিচারপতি হামিদুর রহমান স্যারের বইয়ে লেখা আছে 15 প্রকার বিশেষজ্ঞের অভিমত। আর আমি সজীব বালা এই অধমের নোটেও তাই লিখেছি। আর সব জায়গায় আপনারা 13টি খুঁজে পেয়েছেন। যাই হোক, এখানে সিদ্ধান্ত আপনাদের। তো আপনারা যদি এরকম সুন্দর গ্রুপ স্টাডি করেন আর এরকম ভালো অ্যাডভোকেটদেরকে পেয়ে যান গ্রুপ স্টাডি করার জন্য, যে সাক্ষ্য 3 প্রকার লিখিত, মৌখিক, ডিজিটাল, তাহলে বাস পূর্বে যে স্টাইলে খেয়েছেন এখন ঠিক ভিন্ন স্টাইলে খাবেন, বাট বাস খাবেন। অর্থাৎ আপনাকে আস্থা রাখতে হবে শুধুমাত্র আপনার উপর, আপনার বেয়ার অ্যাক্টের উপরে, নট কোনো কারো লেকচার, সজীব বালার নোটের উপরেও না। অলওয়েজ বেয়ার অ্যাক্ট থাকবে। যে জায়গাটাতে মনে হবে কনফিউশন হচ্ছে, আসতেছে বা কোনো কথা দুই রকম, সাথে সাথে আপনি বেয়ার অ্যাক্টের ইংলিশটা দেখে একটু মিলাই নেবেন যে কথাটা কতটুকু কেমন। আপনি যখন একটা বেয়ার অ্যাক্টের সাথে ইংলিশ বাংলা দেখে মিলায়ে পড়লেন, সঠিকটা যখন আপনি জানলেন, তখন আপনাকে কেউ ভুল পথে পরিচালিত করতে পারবে না। এটাই সত্য। হ্যাঁ, কারণ আমি সাধারণত আপনাদের পড়ানোর ক্ষেত্রে আরেকটা, মানে আমি সায়েন্টিফিক যতগুলো ওয়ে আছে আমি সবগুলোই আপনাদেরকে অনুসরণ করি। সেটা হচ্ছে জটিল একটা বিষয়, একটা কন্টেন্ট, একটা বোঝার বিষয়, সেটা 45 মিনিটের বেশি হওয়া যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অর্থাৎ কোনো একটা বোঝানোর বিষয় একটানা 45 মিনিটের বেশি হতে পারবে না। গল্প দিয়ে মাঝখানে ব্রেক দিতে হবে, এটা একটা বিষয়, কারণ আমাদের ব্রেন সেটা নিতে পারে না। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন একই বিষয় নিয়ে আমরা পড়ি, সেইটা বলি, সেইটা আবার শুনি, সেইটা আমাদের অস্থায়ী মেমোরি থেকে স্থায়ী মেমোরিতে কপি হয়। সায়েন্টিফিক লজিক। অর্থাৎ আপনাকে পড়ে আসতে হবে, একই জিনিস আমি একবার বুঝিয়ে দিব, আপনি আবার সেটা পড়বেন, এরপরে আমি আবার আপনার কাছে জিজ্ঞাসা করব, আপনি আবার সেটা উপস্থাপন করবেন। যদি কোনো জায়গায় গ্যাপ থাকে, ভুল থাকে, আমি সেটা কারেকশন করে দেব। সেইটা আপনি বলা শিখলে সেইটা আপনার ব্রেনে আরো বেশি প্রভাব ফেলবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে আপনার পাশের অনেকখানি, এই ভুলটা বেশি হলে বলতে হয় সবখানি, গোল পূরণের উপর নির্ভরশীল। অর্থাৎ বার কাউন্সিলের পরীক্ষায় আপনি যখন বসবেন, এমসিকিউ পরীক্ষায় যখন বসবেন, আপনাকে যে ওএমআর শিটটা প্রোভাইড করা হয় তার গোল পূরণের যে জায়গাগুলো, এগুলো কিন্তু খুবই ছোট। আমরা সাধারণত কোচিং এ যে ওএমআর শিটে গোল পূরণ প্র্যাকটিস করি, এটা একটু বড়। তো কোনো না কোনো ভাবে আপনারা দেখেছেন আমার পেজে বার কাউন্সিলের লিখিত খাতার স্টাইল কেমন হয়, আমি পিকচার তুলে দিয়েছি, সে যে করে হোক, যেভাবে হোক। তো বার কাউন্সিলের অরিজিনাল ওএমআর শিটটা যেমন, যে ফন্টের, যে স্টাইলের, আমার সজীব ল একাডেমিতে আমি ওএমআর শিটটা ঠিক সেই স্টাইলে করেছি। যারা আমাদের নোটগুলো নিয়েছেন ম্যারাথন মডেল টেস্টের সাথে, সেই ওএমআর শিটও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এখন আপনি যত ভালো পারেন, ভালো বোঝেন, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি একটা কোশ্চেন পড়ে ইনস্ট্যান্ট অ্যান্সারটা আপনি ধরতে পারেন কিনা, আর সেটা ওএমআর শিটে সঠিকভাবে গোল পূরণ করতে পারেন কিনা। কারণ আপনার এই গোল পূরণটা যদি সঠিক না হয়, আপনি 1 ঘন্টার মধ্যে 100টা গোল পূরণ সঠিকভাবে করে আসলেও রেজাল্টটা আসবে না। তার মানে আমি আপনাদেরকে স্যাম্পল হিসেবে যে ওএমআর শিটগুলো পাঠিয়েছি, সেগুলো আপনারা ফটোকপি করে প্র্যাকটিস করবেন। মডেল টেস্ট দরকার নেই, আগে গোল পূরণগুলো প্র্যাকটিস করেন, যে আপনি গোল পূরণ খুব 10 বা 20 সেকেন্ডের মধ্যে গোল পূরণটা করতে পারেন কিনা, বাইরে কালি যায় কিনা, বাইরে কোনো স্পট পড়ে কিনা। কারণ বৃত্তের বাইরে যদি কোনো কালি যায়, তাহলে আপনার ওইটা বাতিল বলে বিবেচিত হবে। হ্যাঁ, আর মেশিনগুলো এত ফাস্ট রিড করে, হ্যাঁ, যার কারণে আপনাদের এই কাজগুলো করতে হবে।
তার মানে মডেল টেস্ট দেওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওএমআর শিটের বৃত্তগুলো ভরাট করার প্র্যাকটিস করা। এই জায়গাটা কতটা সেন্সিটিভ, আমি যে ওএমআর শিটটা আপনাদেরকে পাঠিয়েছি এমসিকিউ মডেল টেস্টের, ম্যারাথন মডেল টেস্টের সাথে, এর একটা গোল পূরণ করেই দেখেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম প্রথম 5টা গোল পূরণ আপনি সঠিকভাবে করতে পারবেন না, প্রথম 5টা করতে পারবেন না। যে কয়জন লাইভে এইখানে আমাদের গুগল মিটের ক্লাসে আসছেন, আমি যে ওএমআর শিটটা প্রোভাইড করেছি, একজনও কি সঠিকভাবে প্রথম 4-5টা গোল পূরণ হয়েছে? সত্য কথা বলেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে আমি ভালো পড়ালাম, আপনি ভালো পড়লেন, পরীক্ষায় কমন আসলো, আপনি সেটা গোল পূরণ করলেন, কিন্তু আপনি যদি একটু বড় ওএমআর শিটে, বাংলাদেশের সব জায়গায় যে ওএমআর শিট, এই শিটে প্র্যাকটিস করেন, বার কাউন্সিলের হলে যে দেখবেন সারপ্রাইজ, আরে বাবা আমি বড় বড় গোল পূরণ করে আসছি, এখন দেখি এত ছোট, চশমা ছাড়া চোখেও দেখি না। এজন্য বার কাউন্সিলের যে ওএমআর শিট তার হুবহু আমি ওএমআর শিট আপনাদেরকে প্রোভাইড করেছি। এই জায়গাতে প্র্যাকটিস করতে হবে, আর এই প্র্যাকটিসটা মডেল টেস্ট দেওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের সবাই কিন্তু একটা ধারা পছন্দ করে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মডেল টেস্ট। আচ্ছা, সবাই যে জিনিসগুলো, যে থিওরিগুলো ফলো করছে, সেইটা যদি বেস্ট থিওরি হতো, তাহলে 85% রেজাল্ট কেন আসে না? আপনি যদি বাংলাদেশের কোনো কোচিং এ মডেল টেস্ট না দেন, সেইটা আপনার জন্য বেশি মঙ্গলজনক। আর যদি আপনি মডেল টেস্ট দেন, তাহলে আমি আমার ফ্রি ব্যাচে ওএমআর শিটের পিডিএফটা দিয়ে দিয়েছি, এইটা প্রিন্ট করে মডেল টেস্ট দিবেন। কারণ এই যে সাইজটা, এই সাইজটা হচ্ছে বার কাউন্সিলের জেনুইন সাইজ। এইখানে গোল পূরণ করা যথেষ্ট কঠিন। হ্যাঁ, কথাগুলো শুনতে একটু খারাপ শোনা যাচ্ছে যে কি আমি গোল পূরণ করতে পারবো না, কথাটা সত্য, আপনি পারবেন না। কারণ এই পর্যন্ত যতজন মডেল টেস্ট দিয়ে আমাকে পিকচার তুলে পাঠিয়েছেন, সবারই গোল পূরণের সমস্যা ছিল, প্রত্যেকেরই। একটা স্যাম্পলও দেখাই দিই, কয়েকদিন আগে একটা। ফাতেমা বানু আপু কি আছেন ক্লাসে? জি স্যার। আপনি বলেন, আপনি তো গোল পূরণ করেছেন, আপনার গোল পূরণ করতে প্রথম কষ্ট হয়েছে না? হ্যাঁ স্যার, এখন মোটামুটি সহজ হয়েছে, তবে প্রথমে একটু হয়েছিল। আর গোল পূরণের কথা তো কোনো টিচার বলে নাই যে এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, এই প্রথম আমি শুনেছি। শুনেন তো, অরিজিনাল বার কাউন্সিলের হুবহু ওএমআর শিটটা প্রোভাইড করার একটাই কারণ, যাতে আপনাদের প্র্যাকটিসটা সঠিকভাবে হয়, এইটা, আর কোনো কারণ নাই। স্যার আগে গোষ্ঠী যে বড় বড় ঘর ছিল, কিন্তু পরীক্ষার হলে যে দেখেন এত ছোট ঘর, চোখেই দেখেন না চশমা ছাড়া। শোনেন, প্র্যাকটিসটা হতে হবে সেই লেভেলের। আচ্ছা, আপনারা বোল্টকে চিনেন? রানার, অলিম্পিকে ফার্স্ট হয়, 100 মিটার দৌড়ে যে ফার্স্ট হয়েছিল, বোল্ট। হুসেইন বোল্ট। তার ব্যাকবোন, নীলদাঁড়াটা ঠিক হালকা একটু বাঁকানো, এটা তার জন্মগত থেকে। আর এই কন্ডিশনটাকে কি একটা রোগ জানি বলে, আর এই রোগটা যাদের থাকে তারা কখনোই ভালো দৌড়াতে পারে না, নাম্বার 1। নাম্বার 2, তার পা যেমন লম্বা, তার সাথে হাতটাও একটু বেশি লম্বা। আর যাদের পারফর্ম করতে পারে, আচ্ছা হটস্পটটা একটু দিতে হবে। এমন সময় নেটওয়ার্ক ইস্যু হয় যেগুলো খুব বিরক্তিকর। ক্লাস খারাপ
আচ্ছা, একটু নেটওয়ার্কে ডিস্টার্ব দিচ্ছে, একটু ওয়েট। আমি একটু হটস্পটটা কানেকশন করে দিই। কি হলো? SAJIB আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু ছিল, হ্যাঁ, যার কারণে আবার পুনরায় রিকানেক্ট করতে হয়েছে। তো বোল্টের কিন্তু সাউন্ড পাচ্ছেন না। এবার শোনা যাচ্ছে? আচ্ছা, তো হুসেইন বোল্টের কিন্তু শারীরিক গঠনের কারণেও বিশেষজ্ঞরা তাকে মন্তব্য করেছিল যে তার পক্ষে ভালো রানার হওয়া পসিবল না। সে অ্যাজ এ স্পোর্টসম্যান হিসাবে চাইলে ভলিবল অথবা হ্যান্ডবল খেলতে পারে, কিন্তু সে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যেহেতু স্প্রিন্ট তার ভালো লাগে, দৌড়ানো তার ভালো লাগে, সে এই জায়গাতেই থাকবে এবং তার সায়েন্টিফিক সমস্ত প্রতিবন্ধকতা নিয়ে সে যে রেকর্ড করেছে অলিম্পিকে, তার 100 মিটারের সেই রেকর্ড গত 15 বছরেও এখনো কেউ ভঙ্গ করতে পারেনি। তো এই জন্য আপনাকে আস্থা রাখতে হবে আপনার উপরে। বাজারের কোন একটা নোটে কি লেখা থাকলো, কে কি পড়ালো, না, আপনাকে একবার নিজের চোখে পড়ে দেখতে হবে আসলে প্রকৃত বিষয়টা কি, দেন হচ্ছে আমরা সিদ্ধান্তে আসব। একজন বলল আর সেটা আমরা মেনে নিব। এই যে যে গ্রুপটাতে উনি কি বলে গ্রুপ স্টাডি করাচ্ছেন, এইখানে ওরে বাবা 38,000 প্লাস পার্সন রয়েছে এই গ্রুপটাতে, আর সবাই খুব লাভ রিয়েক্ট দিয়েছেন। কিছু শিখতে পারলাম, শিখে লাভ কি? এরকম শিখে লাভ কি? হ্যাঁ, তো যাই হোক, আমরা একটু সাইলেন্ট থাকব। বুঝলেন কিনা সেখানে একটু কথা বলবেন, বুঝতে প্রবলেম হলে সেই জায়গাতে কথা বলবেন। আমি অবশ্যই একই বিষয়ে আবার রিপিট করব। আচ্ছা, আজকে আমরা প্রথমেই নয়েজ আসতেছে, আগে সবাইকে মিউট করে নেই। যার মাইক্রোফোনটা আনমিউট করলে নয়েজ আসে সে অটোমেটিক একটু মিউট করে রাখবেন, তার কথা বলার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা পড়ব সুনির্দিষ্ট প্রতিকার আইন। আচ্ছা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের সম্পূর্ণ নামটা কি? না, 1877 সনের 1 নং আইন বলতে হবে, অথবা বলতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। ঠিক এইভাবে বলতে হবে। এই পাশে একজন কমেন্টস করেছেন, ভাইয়া এখন ভর্তি হলে পারা যাবে? সেটা আপনি জানেন। আমি 7 দিনে 7টা সাবজেক্ট শেষ করে দিতে পারি, যেখান থেকে 100% পাস মার্কস কমন থাকবে। আপনি সেটা মাথায় রাখতে পারবেন কিনা এটা আপনার ব্যাপার। সায়েন্স বলে একটানা 30 থেকে 45 মিনিটের বেশি আপনি যদি পড়েন, গভীর মনোযোগে থাকেন, আপনার ব্রেন সেটা নিতে পারে না। এখন আপনার ব্রেনের সক্ষমতা কেমন এটা তো আমি জানি না, এই সিদ্ধান্ত আপনি ভালো জানেন। অনেক টিচাররা আছে দেখি 12 ঘন্টা ক্লাস করাবে, 4 ঘন্টা ক্লাস করাবে। হ্যাঁ, যাই হোক, সেটা আপনার সক্ষমতার উপর নির্ভর করে। আচ্ছা, মূলত সুনির্দিষ্ট প্রতিকার আইনটা কোন আইন থেকে এসেছে?
ইকুইটি আইন থেকে এসেছে। ইকুইটি বা ন্যায় পরায়ণতার বিধান থেকে এসেছে। আর আইনটার নামই যেহেতু সুনির্দিষ্ট প্রতিকার আইন, এইখানে সুনির্দিষ্ট কিছু প্রতিকার দেওয়া হয়, আমরা সেইগুলো একটু দেখব। আর আরেকটা বিষয় হচ্ছে প্রকার কাকে বলে, এই জিনিসগুলো প্রাইমারি লেভেলের কোশ্চেন, পূর্বে খুব পরীক্ষায় আসতো, বাট পরবর্তীতে এগুলোর আসে না। নাদিরাতুল জান্নাত নম্বরটা চেয়েছেন, আপনি দেখেন লাইভের উপরে হেডলাইন্সের সাথেই দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার পেজেও দেওয়া আছে। আচ্ছা, তারপরে একটু আমরা বলে নিই, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা কয়টি? 57টি। আচ্ছা, এর মধ্যে বাতিল আছে কয়টি? বাতিল তো নাই। বাতিল আছে 8টি। 8টি ধারা বাতিল, তার মানে বর্তমানে কার্যকর আছে কতটি? 49টি। আচ্ছা, তার মানে বাতিলটাকে বাদ দিয়ে সুনির্দিষ্ট প্রতিকারের ধারা কয়টি আপনাকে কোশ্চেন করলে আপনি কিন্তু অ্যান্সার দেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 57টি। পেনাল কোডেরও 100+ সেকশন বাতিল, তারপরেও আপনি বলেন ধারা 511টি। শুধুমাত্র তামাদি আইনের ক্ষেত্রে কেন আপনি বলেন ধারা 29টি, এই ব্যাখ্যাটা তো আমাকে কেউ দিতে পারবেন? মানে তামাদি আইনের 29-এর পরে লাস্টের কয়টা বাতিল হয়েছে, এই কারণে ওইগুলোকে একেবারে আপনারা মুছেই দিয়েছেন। তো তামাদি আইনের ক্ষেত্রে যদি আপনারা বাদ দেওয়াগুলো বাদ দিয়ে ধারা বলেন, তাহলে অন্য আইনগুলোর ক্ষেত্রে কেন বলেন না? তাহলে আপনারা যে লেখেন বা বলেন তামাদি আইনের ধারা 29টি, এটা কি ভুল নাকি সঠিক? সিদ্ধান্ত আমি দিব না, আপনারা অ্যাডভোকেট হবেন, কমন সেন্স অ্যাপ্লাই করে অ্যান্সার আপনারা দিবেন, আমি জাস্ট সহযোগিতা করব, আমি জাস্ট ব্যাখ্যা করব, সিদ্ধান্ত আপনারা দিবেন, আমি কিছু দেব না সিদ্ধান্ত। আচ্ছা, তো ইন্ট্রোডাক্টরি এই কোশ্চেনগুলো একটু আপনারা দেখে যেতে পারেন, এখান থেকে কোশ্চেন এখন পরীক্ষায় খুব একটা আসে না। তো তারপরেও কিছু কথা না বললেই নয়, সুনির্দিষ্ট প্রতিকার আইনের সর্বশেষ সংশোধনী হয় 2004 সালে এবং সেটা কার্যকর হয় জুলাই 2005। এই জুলাই, 1 জুলাই 2005, এইটাকে আরেকভাবে বলা শিখবেন, 175। এটা আমি নোটে লিখে দিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় কি আমাদের পরীক্ষায় অপশনে আপনি সারা জীবন বিভিন্ন গাইড বিভিন্ন নোট থেকে পড়ে গিয়েছেন কার্যকর হয় 1 জুলাই 2005, কিন্তু সেই 1 জুলাই 2005কে যে 175 বলে, এইটা পরীক্ষার হলে যে মাথায় আসে না। ব্রাদার্স, এটা শুধু আপনি না, বিজ্ঞানী নিউটনও তার বাসার নিজের নাম্বার, নিজের ফোন নাম্বার মনে রাখতে পারতো না, এগুলো খুব স্বাভাবিক। যারা যত বেশি ভোলে তাদের ব্রেন তত বেশি ক্রিয়েটিভ, এটা সাইন্টিফিক্যালি প্রুভড। আপনি বেশি ভোলেন তার মানে আপনার বেশি ব্রেনটা বেশি ক্রিয়েটিভ, আর আপনার যে টোটাল ইনার বিষয়গুলো রয়েছে, আপনার হার্টবিট, ব্লাড সার্কুলেশন, এগুলো খুব ভালোভাবে কাজ করে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 নামে এটা পরিচিত হবে। আচ্ছা, ইন্ট্রোডাক্টরি বিষয়গুলো, এরপরে ব্যাখ্যার জায়গাগুলো জাস্ট এগুলো খুব একটা আসে না, তারপরে আপনারা কয়েকটা সংজ্ঞা দেখে নিতে পারেন। আমরা প্রথম যে বিষয়টা বোঝার দরকার সেটা হচ্ছে ধারা 4। সাধারণত প্রত্যেকটা আইনের ব্যতিক্রম, সংরক্ষণ এইগুলো লাস্টে থাকে, কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইন এই জায়গাতে প্রথম দিকে দেওয়া। ধারা 4-এ দেওয়া হয়েছে সংরক্ষণগুলো, সেভিংস, অর্থাৎ এই জায়গাতে যে ব্যতিক্রম, যে বিশেষ বিধান। তো ধারা 4-এর যে সংরক্ষণ, এইখানে বলা হয়েছে যে 3টি ক্ষেত্রে এসআর অ্যাক্ট কোনো প্রভাব বিস্তার করবে না। কথাটার অর্থ হচ্ছে এই 3টা ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন কোনো প্রভাব দিবে না, বা সুনির্দিষ্ট প্রতিকার আইন দিয়ে এদেরকে প্রভাবিত করা যাবে না। নাম্বার 1, চুক্তি আইন অনুযায়ী যদি একটা চুক্তি না হয় তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোনো প্রতিকার পাওয়া যাবে না। তাহলে আমরা যে
চুক্তি বলবৎ করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের আশ্রয় নিব, একটা চুক্তি কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের আশ্রয় নিব, সেই চুক্তিটা যদি চুক্তি আইন অনুযায়ী না হয় তাহলে কি আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে প্রতিকারটা পেতে পারবো কিনা? ইয়েস অর নো? জি না স্যার, পারবো না। কথায় ভেজাল আছে? সবাই ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। আচ্ছা, এখন যেহেতু চুক্তি সংক্রান্ত প্রতিকার আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনেও দেওয়া হচ্ছে, সেহেতু চুক্তি আইনের অধীনে পার্টিস যদি কোনো প্রতিকার পেতে পারত, সেইখান থেকেও তাকে সুনির্দিষ্ট প্রতিকার আইন দিয়ে বঞ্চিত করা যাবে না। ধরেন চুক্তি হয়েছে, চুক্তি আইন অনুযায়ী সেইখানে পার্টি কোনো প্রতিকার পায়, আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন দিয়ে তাকে কোনোভাবে আটকাতে পারবেন না বা তাকে বঞ্চিত করতে পারবেন না। 4 সাবসেকশন বি এর কথাটা ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে। দলিলের উপর রেজিস্ট্রেশন আইন 1908 এর যে প্রয়োগ, সেইখানেও সুনির্দিষ্ট প্রতিকার এনে আপনি ভিন্ন কোনো কিছু করতে পারবেন না বা চাইতে পারবেন না। তাহলে রেজিস্ট্রেশন আইন দলিলের উপর যেভাবে প্রয়োগ হবে সেইখানে সুনির্দিষ্ট প্রতিকার আইন দিয়ে আপনি কোনো বিধান চাইতে পারবেন না বা কিছু করতে পারবেন না। ধারা 4 সাবসেকশন সি, বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইবার আমরা ধারা 5টাকে খুব ভালোভাবে একটু খেয়াল করব, কারণ ধারা 5-এর সাথে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটা ওভারঅল ম্যাপ পেয়ে যাব। আপনারা এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার। ওকে। সুনির্দিষ্ট প্রতিকার যেভাবে প্রদান করা হয়, স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, এটা বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 5 ধারাতে। এখন 5 ধারার যে 5টা সাবসেকশন রয়েছে, প্রত্যেকটা সাবসেকশন আমি যেভাবে আলাদা আলাদা করে লিখেছি নোটে, আপনারা ঠিক এইভাবে মনে রাখবেন। 5-এর এতে প্রথম যে কথাটা বলা হয়েছে যে সম্পত্তির দখল গ্রহণ করে তার দাবিদারকে প্রদানের মাধ্যমে আদালত প্রতিকার দেবে। আচ্ছা, তাহলে আমরা 5 ধারাতে দেখতে পাচ্ছি যে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয় কয়ভাবে? 5 ভাবে দেওয়া হয়। এই 5টা প্রতিকার মূলত সব ধারাগুলোতে মিলায় এই 5টা প্রতিকারের কথাই বলা হয়েছে। তো 5-এর এতে প্রথমে বলা হয়েছে সুনির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ করে দাবিদারকে প্রদানের মাধ্যমে। তার মানে আদালত প্রথমে নির্ণয় করবে, হ্যাঁ, সম্পত্তির দাবিদারকে, সম্পত্তিটা আদালত গ্রহণ করবে, গ্রহণ করে দাবিদারকে নির্ণয় করে দাবিদারকে প্রদানের মাধ্যমে একটা প্রতিকার দিবে। তাহলে সম্পত্তি এখানে বলা হয়েছে, সম্পত্তি বলতে কি কি বোঝায়? স্থাবর অস্থাবর সম্পত্তি। সম্পত্তি বলতে এখানে স্পষ্ট করে যেহেতু বলা হয় নাই কোন সম্পত্তি, তার মানে এখানে সম্পত্তি বলতে সকল ধরনের সম্পত্তিকেই বোঝাবে, স্থাবর অস্থাবর। তাহলে এই সম্পত্তি সংক্রান্ত যে সুনির্দিষ্ট প্রতিকার তার দাবিদারকে প্রদানের মাধ্যমে যে সুনির্দিষ্ট প্রতিকারটা আদালত দিবে, এই সম্পর্কে বলা হয়েছে ধারা 8 থেকে 11-তে। আর ধারা 8 এবং 10-এ আবার বলা হয়েছে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। তার মানে সম্পত্তি আদালত গ্রহণ করে তার দাবিদারকে যে দিবে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 8 আর 10 আবার আপনাকে বলতেছে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী হবে। কথাগুলো খেয়াল করবেন। এরপরে আসি ধারা 5-এর বি। 5-এর বিতে বলা হচ্ছে যে কাজ কেউ করতে বাধ্য সেই কাজ করার আদেশ দানের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয়ে থাকে। আচ্ছা, আপনি একটা চুক্তি করেছেন, ধরেন আমার সাথে আপনি একটা চুক্তি করেছেন যে আমি আপনাকে 1 লক্ষ টাকা এখন দিলাম, আর বাকি 4 লক্ষ টাকা যখন আমি আপনাকে পরিশোধ করব আপনি আপনার এই জমিটা আমার নামে রেজিস্ট্রি করে দিবেন। এখন
বাকি 4 লাখ টাকা দিলে তো আপনি রেজিস্ট্রি করে দিতে বাধ্য চুক্তি অনুযায়ী, নাকি? এখন আমি বাকি 4 লক্ষ টাকা দিলাম, কিন্তু আপনি আমাকে দলিল রেজিস্ট্রি করে দিচ্ছেন না চুক্তি অনুযায়ী। তো আদালত এই ক্ষেত্রে আদেশ দিতে পারবে যে কাজ করতে আপনি বাধ্য, অর্থাৎ চুক্তি অনুযায়ী যে কাজটা আপনি করতে বাধ্য সেই কাজটা করার জন্য আদালত আপনাকে বাধ্য করতে পারবে, অর্থাৎ আদেশ দিতে পারবে। তবে আদালতের আদেশ বাংলাদেশের মানুষজন কতটা মানে বা মান্য করে এটা নিয়ে কথা বলবো না, আপনারাই জানেন, বিভিন্ন নিউজে আসে, চ্যানেলে আসে, মানুষ কতটা মান্য করে বা কতটা শোনে এটা আপনারাই জানেন। তো এই সংক্রান্ত যে বিধানটা, এটা হচ্ছে 12 থেকে 30 আর 31 থেকে 41 মধ্যে রয়েছে। 5 সিতে বলা হচ্ছে, নয়েজ আসতেছে, আমি সবাইকে মিউট করে দিব। 5 সিতে বলা হচ্ছে যেই কাজ কেউ না করতে বাধ্য সেই কাজ থেকে কাউকে বিরত রাখা, অর্থাৎ নিরোধমূলক প্রতিকার বা নিষেধাজ্ঞা মাধ্যমে কাউকে সেই জায়গা থেকে বিরত রাখা হচ্ছে। অর্থাৎ আপনি এই কাজটা করতে পারবেন না। ধরেন আপনার আর আমার সাথে চুক্তি হয়েছে, আপনি সম্পত্তির এক সাইড থেকে নিচের দিকে একটা টানেল খুঁড়বেন, আর সেইখান থেকে আপনি শুধুমাত্র পানি উত্তোলন করতে পারবেন চিকন পাইপ দিয়ে, কিন্তু আপনি পুকুর খনন করতে পারবেন না, এই চুক্তি। কিন্তু বাস্তবে দেখা গেল আপনি ভাবতেছেন পুকুর খনন করলে আমার আরো বেশি সুবিধা হবে, আপনি পুকুর খনন করলেন, পুকুর খনন করতে চাচ্ছেন বা যাবেন, তো আমাদের চুক্তিতে ছিল আপনি সাবমার্সিবল বা টিউবওয়েলের জন্য চিকন পাইপ ইউজ করতে পারবেন, বাট পুকুর বা বড় কোনো গর্ত খুঁড়তে পারবেন না। তাহলে আপনি যেন এই কাজটা না করেন, এর জন্যও কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার দাবি করা যেতে পারে, আদালত সেটা মঞ্জুর করতে পারে। ধারা 52 থেকে 57-তে এই নিরোধমূলক প্রতিকার বা নিষেধাত্মক প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে ইন ডিটেইলস। এবার আসি 5 ডিতে কি বলা হয়েছে। 5 ডিতে বলা হয়েছে অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে প্রতিকার। এখন অধিকার নির্ণয় আর ঘোষণা দেওয়া, এইটা কি কোনো প্রতিকার হতে পারে? ধরেন বুবলিরও তো একটা ছেলে আছে নাকি? বুবলি মোটামুটি ধরেন শাকিব খানকে খুব ভালো কন্ট্রোলে রেখেছে, না ইদানিং তো বুবলি না, আরেকজন কন্ট্রোলে রেখেছে। যাই হোক, ধরে নিলাম বুবলি শাকিব খানকে খুব ভালো কন্ট্রোলে রেখেছে। এখন অপুর সন্তান জয়, বুবলি চাচ্ছে জয়কে শাকিব খানের সম্পত্তি থেকে বঞ্চিত করতে বা তাকে ভাগ দিব না, এরকম ক্ষেত্রে বুবলি শাকিব খানের সন্তান যে জয় অস্বীকার করতেছে। এখন অপু বিশ্বাস তার সন্তানকে নিয়ে যদি আদালতের দ্বারস্থ হয়, আর আদালত যদি একটা ঘোষণা দেয় যে হ্যাঁ জয় শাকিব খানের ছেলে, তাহলে শুধু এই ঘোষণার মাধ্যমে কি জয়ের জীবনটা পাল্টে যেতে পারে না? তার অধিকার কি প্রতিষ্ঠা হতে পারে না? তাহলে ঘোষণার মাধ্যমে কি প্রতিকার দেওয়া যায় না? দেওয়া যায়। এটা হচ্ছে ডিটেলস ধারা 42 এবং 43 আলোচনা করা হয়েছে, নোটেও ডিটেলস আলোচনা করা আছে, আমরা পরবর্তীতে দেখব। 5 ইতে বলা হয়েছে রিসিভার নিয়োগের মাধ্যমে। এখন রিসিভার নিয়োগের মাধ্যমে কাউকে কোনো প্রতিকার দেওয়া যায়? ধরেন একটা আমাদের বিটিভির জেনারেল ম্যানেজার মহিলা দীর্ঘ 15 বছরে 500 কোটি টাকার মালিক হয়েছেন, এটা হচ্ছে আপাতত তদন্তে পাওয়া গিয়েছে। এখন যিনি পার মান্থ 1 লাখ প্লাস স্যালারি পান, অন্যান্য সুবিধা পায় আরো 2 লাখ টাকার, ঢাকা শহরে একজন মানুষের চলতে 1 লাখ টাকা যে বেতন পায় সেটা খরচ হয়ে যায়, আর অন্যান্য সুবিধা এটা তো স্বাভাবিক লাগে একটা মানুষের।
এই লোকটার, এই সরি লোক না, মহিলা, এনার তো 500 কোটি টাকার জমার কোনো কথা না। হ্যাঁ, এখন এই মহিলাকে দুদক মামলা করে ধরেন গ্রেপ্তার করলো, কিন্তু এই মহিলার সন্তানরা করলো কি, হয়তো সবাই তারাই আমেরিকার সিটিজেন আছে, বাংলাদেশেরও সিটিজেন, এরা এই সম্পত্তিগুলো সেল করে আমেরিকায় চলে গেল। ওই মহিলাকে গ্রেপ্তার করে আমাদের কি কোনো লাভ হলো? লাভ হলো না। আদালত কি করবে? তাকে গ্রেপ্তার করে তার স্থাবর অস্থাবর যে সম্পত্তি আছে সবগুলো ক্রোকের বিধান দিল, ক্রোক করলো। ক্রোক করে একজনকে বলল, রিসিভার নিয়োগ করে দিল যে আপনি এটা দেখভাল করবেন, এইটার জন্য কোনো নয়ছয় না হয়। তাহলে এই যে আদালত রিসিভার নিয়োগের মাধ্যমে টোটাল দেশের টাকাটা পাচার হওয়ার হাত থেকে বাঁচাতে পারলো না, তার মানে রিসিভার নিয়োগের মাধ্যমেও অনেক বড় প্রতিকার দেওয়া যেতে পারে। তো এইটা ধারা 44-এ ডিটেলস আলোচনা করা হয়েছে। তাহলে আমরা এই ছকটা আরেকটু আবার খেয়াল করি যে এক ছকে 5 ধরনের প্রতিকার: দখল গ্রহণ করে প্রদান ধারা 8 থেকে 11, আদেশ নির্দেশ দানের মাধ্যমে প্রতিকার ধারা 12 থেকে 30, 31 থেকে 41, নিরোধমূলক প্রতিকার ধারা 52 থেকে 57, সিপিসির ধারা 94 সিই আর সিপিসির আদেশ 39, ঘোষণা এবং অধিকারের মাধ্যমে, অধিকার নির্ণয়ের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয়ে থাকে। এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 42 এবং 43-এ আলোচনা করা হয়েছে। লিগাল স্ট্যাটাস অর লিগাল রাইটস, আইনগত পরিচয় বা অধিকার। আর রিসিভার নিয়োগের মাধ্যমেও সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে, এটা আলোচনা করা হয়েছে ধারা 44-এ। আর এই রিসিভার সংক্রান্ত বিধান রয়েছে আমাদের দেওয়ানি কার্যবিধি 1908-এর ধারা 94D-তে, আদেশ 40 বিধি 1-এ। এই ছকের এই কথাগুলো কিন্তু আপনাদের মাথায় গেঁথে রাখতে হবে, কারণ রিটেনেও কোশ্চেন আসলে যাতে ডিটেলস মনে না থাকলেও এই ধারাটা উল্লেখ করে হলেও আপনারা কিছু লিখে আসতে পারেন। আর রিটেনে বর্তমানে পাশের জন্য বর্ণনামূলক কোশ্চেন খুব বড় একটা ভূমিকা রাখবে না, সবচেয়ে বড় ভূমিকা রাখে প্রবলেমেটিক কোশ্চেন অ্যান্সার এবং ড্রাফটিং। তো যার কারণে এখান থেকেও আমরা একটা মার্কস ভালো ক্যারি করতে পারি, আর প্রবলেমেটিক ড্রাফটিং সেটাও আমরা ভালোভাবে প্র্যাকটিস করব যাতে আমাদের সমস্যা না হয়। আচ্ছা, এবার ধারা 6 বলা হয়েছে যে প্রিভেন্টিভ রিলিফ বলতে কি বোঝেন। তার মানে ধারা 5-এর সিতে যে নিরোধমূলক প্রতিকারের কথা বলা হয়েছে বা যে প্রতিকারটা দেওয়া হয় সেটাই হচ্ছে নিরোধমূলক প্রতিকার, একই কথা ঘুরাই ফিরে। ধারা 7-এ বলা হচ্ছে দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না, রিলিফ নট গ্রান্টেড টু এনফোর্স পেনাল ল। প্রত্যেকটা ধারার বাংলার সাথে ইংলিশটাকে অবশ্যই অবশ্যই আপনারা মনে রাখবেন। এর কারণটা হচ্ছে এই, আমাদের রিটেনে এবং এমসিকিউতেও যে কোশ্চেন করা হয়, ধারাভিত্তিক কোশ্চেনগুলো এখন ইংলিশ দিয়ে করে ব্র্যাকেটের মধ্যে আটকিয়ে দিয়ে বলা হয় কোন ধারা। আবার রিটেনেও হতে পারে রিলিফ নট গ্রান্টেড টু এনফোর্স পেনাল ল, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। এজন্য আপনাকে হেডলাইন্সটা ইংলিশ এবং বাংলা দুইটাতেই জানতে হবে। তাহলে পেনাল ল বলতে কি বোঝেন এটা একটু আমাকে বুঝান। পেনাল ল দণ্ডমূলক আইন ও প্লাস ফৌজদারিমূলক আইন, যে আইনে দণ্ডের বিধান আছে সেটি পেনাল ল। পেনাল ল নারী শিশু দমন যে আইনে দণ্ডের বিধান আছে। আচ্ছা, সহজ কথা হচ্ছে পেনাল লটা হচ্ছে সেই আইন যে আইনে দণ্ডের বিধান আছে। এই সংক্রান্ত আইনগুলোই হচ্ছে পেনাল ল। আমি বাংলাদেশের কোন একটা, এটাও আমি আপনাদেরকে দেখাবো, এটা খুঁজতে একটু লেট হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে
সুনির্দিষ্ট মঞ্জুর করা যায় না কোন ক্ষেত্রে, এরকম একটা কোশ্চেন হয়তো এমসিকিউ কে করেছে। হ্যাঁ উফ, হ্যাঁ বিপ্লব, হ্যাঁ ওরা আমি বুঝাইতে পারি সবকিছু কি কি করা লাগবে না লাগবে, সমস্যা নেই, হয় সব জায়গায় 10 ইঞ্চি না, এই জায়গায় এসে খাক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো অনেকে কমেন্টসে লিখেছে পেনাল কোডে, মানে পেনাল কোড বা পেনাল কোড অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না, চাওয়া হয় না বা দেওয়া হয় না, এটা ধারা 7 বলা হয়েছে। তো প্রচুর পরিমাণে কমেন্টস, সবাই এই কথাটা লিখেছে। পেনাল কোড, পেনাল কোড আর পেনাল ল এই দুইটা কি এক জিনিস? না স্যার না স্যার, পেনাল কোড এক জিনিস, পেনাল ল আর এক জিনিস। আসলে আপনারা যতক্ষণ না পর্যন্ত নিজেরা নিজেদের চোখে এই আইনের ইংলিশগুলো থেকে এই বিতর্কিত অর্থগুলো ফাইন্ড আউট না করবেন, ততদিন পর্যন্ত আপনাদের সেলফ কনফিডেন্সটা গ্রো করবে না। এইটা দরকার, কারণ বাংলাদেশের এত সিনিয়র, এত ভালো ভালো পার্সন, এত বড় বড় গ্রুপ, তারা একটা সিদ্ধান্ত দিবে, একটা কিছু পড়াবে। বাংলাদেশের সব বইয়ে যেখানে একটা কথা লেখা, তার থেকে ভিন্ন একটা জিনিস আমি পড়াবো, বাচ্চা একটা ছেলে, এটা মেনে নিতেও মানসিকভাবে একটু কষ্ট হয়, এটা আমি বুঝি। এই কারণে আপনাদেরকে বলি যে আপনারা মূল আইনটা সবসময় পাশে রাখবেন, একটু মিলাই দেখবেন আমি নোটে যা লিখেছি আসলে কি সঠিক লিখেছি নাকি আমি ভুল লিখেছি। হতেও তো পারে আমি ভুল হতে পারি, দেখবেন। হ্যাঁ আচ্ছা, তার মানে পেনাল লটা হচ্ছে দণ্ডমূলক আইন, যে আইনে দণ্ড সংক্রান্ত বিধান রয়েছে সেইগুলো হচ্ছে পেনাল ল। আর পেনাল ল এর কোনো বিধান বা কোনো দণ্ড কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার যেহেতু পেনালের ক্ষেত্রে যায় না, তার মানে দেওয়ানির ক্ষেত্রগুলোতে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয়। রিটেনে যদি কোশ্চেন করা হয় সুনির্দিষ্ট প্রতিকার কেবলমাত্র দেওয়ানি ক্ষেত্রেই মঞ্জুর করা হয়, আলোচনা করুন কোন ধারা দিয়ে অ্যান্সার দিবেন বলেন দেখি, কি পড়ালাম আর কি বুঝলেন। ধারা 7। কি সবাই কি বুঝলেন নাকি? ধারা 7 বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার পেনাল লয়ের ক্ষেত্রে মঞ্জুর করা যায় না। তার মানে সুনির্দিষ্ট প্রতিকার তাহলে মঞ্জুর করা যায় কোন ক্ষেত্রে? দেওয়ানি ক্ষেত্রে। দেওয়ানি ক্ষেত্রে। তারপরে আবার সেটার আবার ভেরিয়েশন আছে। ধারা 5 বলেছে মাত্র 5টি ক্ষেত্র, নাকি? সুনির্দিষ্ট প্রতিকার কি 5টি ক্ষেত্রের বেশি পাওয়া যায়? যায় না, মাত্র 5টি ক্ষেত্রে পাওয়া যায়। আচ্ছা, এইবার আমরা আসি অফ স্পেসিফিক রিলিফ পার্ট 2 চ্যাপ্টার 1, স্থাবর সম্পত্তির দখল সংক্রান্ত বিষয়, ধারা 8 থেকে 9। ধরেন হেডলাইন্স দিয়ে একটা কোশ্চেন আসলো পরীক্ষাতে যে স্থাবর সম্পত্তির দখল সংক্রান্ত বিধান সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। তো আপনি সারা জীবন গাইডে বাজারের নোটে পড়ে গিয়েছেন স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, সত্ত্বসহ দখল পুনরুদ্ধার। স্থাবর সম্পত্তির দখল সংক্রান্ত বিধান তো কোথাও পড়ি নাই। এজন্য যা পড়বেন, যা শিখবেন পরিপূর্ণভাবে শিখতে হবে আপনাকে। কোনো একটা আইনের কোনো একটা পার্ট, কোনো একটা খণ্ড আপনি বাদ দেন, কোনো প্রবলেম নাই, কারণ সেই জায়গা থেকে 1-2টার বেশি কোশ্চেন আসবে না। যা শিখবেন পরিপূর্ণ শিখবেন, অথবা সেটা স্কিপ করেন। গত বছরও দেওয়ানি কার্যবিধি বাদ দিয়ে একজনকে এমসিকিউ রিটেন পাস করায় অ্যাডভোকেট তৈরি করেছি।
পেজে কমেন্টস করে দেখবেন, মাত্র 36 পৃষ্ঠা লেখে অ্যাডভোকেট হয়েছে। প্যারা নেওয়ার কিছুই নেই, প্যারা নেওয়া যাবে না, কিন্তু যা পড়বেন স্পষ্টভাবে পড়বেন যে হ্যাঁ এইখান থেকে আমি 100-এ 100 পারবো। যে কোশ্চেন আসুক, যে ধরনের আসুক, আমি কনফিডেন্সের সাথে কারেক্ট অ্যান্সার দিয়ে আসতে পারবো। যথেষ্ট, পাশের জন্য যথেষ্ট। তাহলে ধারা 8-এ যেটা বলা হয়েছে, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধি 1908 অনুযায়ী নির্দিষ্ট পদ্ধতিতে পুনরুদ্ধার করতে পারে। এই ক্ষমতাটা নাকি আদালতের জন্য বাধ্যতামূলক। বাংলাদেশের গাইড বিভিন্ন নোটে লেখা আছে, আপনারা একটু আমাকে বলেন 8 ধারার যে প্রতিকার আদালত দিবে, এটা কি আদালতের জন্য বাধ্যতামূলক নাকি বিবেচনামূলক ক্ষমতা? বিবেচনামূলক স্যার। বই কি উঁচু করে দেখাবো? লেখা আছে আদালতের বিবেচনাধীন ক্ষমতা নাই, এটা বাধ্যতামূলক ক্ষমতা। যাই হোক, পরে হ্যাঁ বাধ্যতামূলক। আচ্ছা, ইংলিশটা একটু পড়ি। A person entitled to the possession of a specific immovable property may recover it in the manner prescribed by the Code of Civil Procedure. দেওয়ানি কার্যপদ্ধতি অনুযায়ী এটা উদ্ধার করতে পারে। মে মানে সম্ভাবনা রয়েছে। আর আপনারা এটাকে বাধ্যতামূলক যে কোন, আমরা বাঙালিরা এত বেশি সংজ্ঞা ভালো বিশ্লেষণ করতে পারি যেগুলো আমাদের জীবনটাকে ধ্বংস করে দেয়। ওই 3 ইডিয়টস মুভির মতো, মানে হোয়াট ইজ মেশিন, এইটা যে লিখতে পারবে সে ভালো ইঞ্জিনিয়ার, আর যে মেশিন তৈরি করতে পারে সে ইঞ্জিনিয়ার না, সে মেকানিক। এই কারণে তো ইলন মাস্ক তার স্পেস এক্সে ওই কারো সার্টিফিকেট দেখে না, দেখে যে সে কি করতে পারে কি করতে পারে না। সার্টিফিকেট দেখার সময় নেই, কোন ইউনিভার্সিটি থেকে কি পড়ে আসছে আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা, তাহলে স্থাবর সম্পত্তি থেকে যদি কেউ বেদখল হয়, আর 8 ধারাতে যে কথাটা বলা হয়েছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি। আচ্ছা, আপনার সম্পত্তি হয় কখন? আপনি যদি একটা বাসায় ভাড়া থাকেন, সেটা কি আপনার সম্পত্তি? জি না স্যার। যেখানে আপনার সত্ত্ব থাকে সেটা হচ্ছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি। আপনি কিনেছেন অথবা ওয়ারিশ সূত্রে হোক, আপনি সেই জায়গার দাবিদার, সত্ত্ব আছে আপনার, সেটা হচ্ছে আপনার সম্পত্তি। মহেশে না কোথায় জানি পড়েছিলাম, সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। হৈমন্তীতে পড়ে। আচ্ছা আচ্ছা, তো এইখানে হচ্ছে আপনার সত্ত্ব আছে, সেই সম্পত্তি থেকে যদি আপনি বেদখল হন, এইটা দেওয়ানি কার্যবিধির নির্ধারিত পদ্ধতি অনুযায়ী আপনি পুনরুদ্ধার করতে পারবেন। আচ্ছা, এইখানে বেদখল হওয়ার দিন থেকে পরবর্তী 12 বছরের মধ্যে আপনাকে এই মোকদ্দমাটা দায়ের করতে হবে। আমাদের অনুচ্ছেদ 142 অনুযায়ী। আচ্ছা, সরকার যদি দেখে তার সম্পত্তি কেউ দখল করে আছে, সরকারও কিন্তু চাইলে এই বেআইনিভাবে দখল করা সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবে। সেই ক্ষেত্রে সরকার মামলা করার তামাদি পায় কত বছর? 60 বছর। 60 বছর। আচ্ছা, সাধারণত যদি এরকম হয় যে শুধুমাত্র দখল পুনরুদ্ধার চাইলেই আপনার প্রতিকারটা হচ্ছে না, আপনার সত্ত্ব প্রতিষ্ঠা হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু সত্ত্ব সহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করতে হয় 8+42 ধারা দিয়ে।
ধরেন আদালত আপনাকে এই জমিটা দখল পুনরুদ্ধার করে দিল, কিন্তু যে লোক জাল দলিল তৈরি করে রেখেছে আপনার পর্চা সেই দলিলের কাছে মলিন হয়ে যাচ্ছে। তার মানে কি, আদালতের এইটাও ঘোষণা দিতে হবে এই দলিলটা জাল এবং এই সম্পত্তিটা তার। অর্থাৎ যদি সত্যসহ দখল পুনরুদ্ধার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু ৮+৪২ দিয়েই এই মোকদ্দমাটা করতে হয়। তবে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য অলওয়েজ সাধারণত ৮+৪২ দিয়েই মামলা করা হয়, দখল পুনরুদ্ধার চাওয়া হয়। আর যে বেদখল করেছে তার কাছে তো কিছু না কিছু ডকুমেন্টস ও লজিক আছে, সেই লজিকটা যে তার উপর বাধ্যকর নয় এই মর্মে একটা ঘোষণা আমরা সাধারণত চেয়ে থাকি। এই কারণে আমরা ৮+৪২। এই জায়গাতে মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হয়। আদালত প্রতিকার দেয় ডিক্রির মাধ্যমে। আর সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারে? আপিল, রিভিউ, রিভিশন। বাংলাদেশের মোস্ট অফ দা বইয়ে লেখা আছে আপিল, রিভিউ। এখন আমি বলি, আপিল বা মোকদ্দমায় যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, আইনের বিধান সঠিকভাবে প্রয়োগ না হয়, যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে ন্যায় বিচারের প্রশ্নে আমি কি রিভিশন করতে পারবো না? জি স্যার, অবশ্যই পারবো, অবশ্যই পারবো। এজন্য এখানে প্রতিকার আপিল, রিভিউ, রিভিশন এই তিনটাই হবে। আচ্ছা, বাদীকে অবশ্যই তার সত্য প্রমাণ করতে হবে, কারণ আপনার এটা সম্পত্তি, মানে আপনার সত্য আছে এখানে, এইটা পুনরুদ্ধার আপনি চান, এইখানে আপনার সত্যটাকে প্রমাণ করতে হবে। আর এইটা প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের ধারা ১১০ অনুযায়ী। তাহলে ৮ ধারায় যে কথাগুলো বললাম, কথাগুলো সব বলেন, ভুলে যে আবার আমাকে কোশ্চেন করেন কোন জায়গায় বুঝি নাই, সেখানে আমি আবার কথা বলবো। আচ্ছা, ৮ ধারা অনুযায়ী বেদখল হওয়ার কতদিনের মধ্যে আমরা মোকদ্দমা দাখিল করব বা দায়ের করব? ১২ বছর। সরকার হলে সেটা কত বছর? অনুচ্ছেদ ১৪৯। আর ১২ বছর অনুচ্ছেদ হচ্ছে ১৪২। আচ্ছা, প্রমাণের দায়ভার কার উপরে? বাদীকে। আচ্ছা, ওকে, এবার আমরা আসি স্থাবর সম্পত্তির থেকে দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা। মানে স্থাবর সম্পত্তি থেকে আপনাকে বেদখল করা হয়েছে, আপনি শুধু দখল চান। আচ্ছা, এইখানে প্রথম কন্ডিশনটা হচ্ছে আপনার অসম্মতিতে আইনগত পন্থা ব্যতীত দখলচ্যুত করা হয়েছে। প্রথম কথা হচ্ছে কি, আপনার অসম্মতিতে আইনগত পন্থা ব্যতীত আপনাকে দখলচ্যুত করা হয়েছে এবং বেদখল হওয়ার ৬ মাসের মধ্যেই আপনাকে মোকদ্দমাটা দায়ের করতে হবে, তামাদির অনুচ্ছেদ ৩। এবং বিবাদী সরকার নয়, কারণ সরকার যদি আপনাকে কোনো জায়গা থেকে বেদখল করে তাহলে সেই জায়গা থেকে ৯ ধারা অনুযায়ী আপনি দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করতে পারবেন না। শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মোকদ্দমা সরকারের বিরুদ্ধে করা যাবে কি? যাবে না। আচ্ছা, আর কোর্ট ফি, মূল্যানুপাতিক কোর্ট ফি অর্ধেক, মূল্যানুপাতিক কোর্ট ফি অর্ধেক। অ্যাডভোসারাম কোর্ট ফি অর্ধেক দিতে হবে, মূল্যানুপাতিক কোর্ট ফি অর্ধেক দিতে হবে। তাহলে ৮ ধারায় মামলা করতে হলে কোর্ট ফিটা মূল্যানুপাতিক, বাট ৯ ধারা অনুযায়ী কোর্ট ফিটা হবে কেমন? অর্ধেক।
আচ্ছা, 9 ধারার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র দখল বেদখল প্রমাণ করতে হবে। আর এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় যে 9 ধারার অনুযায়ী আপনি কোনো মামলা করে থাকলে আদালত কখনোই কোনো স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ বা আদেশ দেন না। আর 8 ধারা অনুযায়ী মামলা করলে আদালত কোনো স্থাপনা ভেঙে ফেলার নির্দেশও দিতে পারে। আপনি আমার সম্পত্তি জোর করে দখল করে তার উপর একটা স্থাপনা করেছেন, 8 ধারা অনুযায়ী মামলা হলে সেখান থেকে আদালত স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দিতে পারে। কিন্তু 9 ধারা অনুযায়ী আমরা দেখেছি পেশি শক্তির বলে রাতারাতি একটা ফাঁকা জায়গা মার্কেটে পরিণত হয়ে যায়। বাংলাদেশে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে। আপনার সম্পত্তি থেকে আপনাকে বেদখল করে দিয়ে এক রাতের মধ্যে বালি ভরাট করে সেখানে মার্কেট করে ফেললো। আদালত স্থাপনা ভেঙে ফেলার আদেশ দিতে পারবে 9 ধারা অনুযায়ী? পারবে না, পারবে না। আচ্ছা, এইবার আমরা আসি ধারা 10-এ। আমাদের সুনির্দিষ্ট প্রতিকার সম্পত্তি সংক্রান্ত। আপনাদেরকে এতদিন ধরে আমি কি বুঝালাম? যেখানে আইনে মেয়ে ব্যবহার করা হয় সেটা বাধ্যতামূলক কি করে? আপনি চাইবেন আদালতের কাছে, আদালত আপনাকে দিবে। আইনে যদি বলে কোর্ট শ্যাল দেন, আপনি কোন জায়গা থেকে পড়ে আসছেন এই ব্যাখ্যা আমাকে দিতে চাইবেন না। আমি সজীব বলা কি বললাম এই কথাটা আমাকেও বলার দরকার নেই। আপনার কাছে মূল আইন আছে, বিয়ার অ্যাক্ট খুলে ইংলিশটা দেখেন, সেখানে মেয়ে ব্যবহার করা হয়েছে নাকি শ্যাল ব্যবহার করা হয়েছে। 9 ধারাতে শুধুমাত্র শ্যাল ব্যবহার করা হয়েছে। আপনি গভর্নমেন্টের বিরুদ্ধে মামলা করতে পারবেন না। আর এই ধারার অধীনে কোনো আপিল এবং আপনি কোনো রিভিউ করতে পারবেন না। এইখানে শ্যাল ব্যবহার করা হয়েছে। আর প্রতিকারের ক্ষেত্রে দেওয়া হয়েছে কি মে বি সেট আপ ইন সাচ শুড। তার মানে আদালতে আপনাকে এই ধরনের প্রতিকার দিতে পারে। আদালত বাধ্য? হ্যাঁ, সূত্র দিয়ে আইন শিখবেন কেন? আইন কি আমার বাপের সম্পত্তি? আমি যা বলবো আপনি তাই শুনবেন? আমি লিখছি আইন কেন? ল অ্যাজ ইট ইজ, বিয়ার অ্যাক্টে মূল আইনে বইয়ে যা লেখা আছে তার অর্থ তাই। আমি কোনো আমি ব্যাখ্যা দরকে, আমি আপনাকে জাস্ট বুঝতে সহযোগিতা করব। বুঝবেন তো আপনি? তাহলে কি বুঝলেন? বাধ্যমূলক নাকি? বাধ্যমূলক না স্যার, বিবেচনামূলক, বাধ্যতামূলক নয়। সবকিছুই আদালতের বিবেচনামূলক। তবে কয়েকটা জায়গা আছে ধারা 22-এ আমরা দেখবো, সেখানে যে পরবর্তীতে এখানে কিছু কিছু খুব বিতর্কিত বিষয় আছে যেগুলো নিয়ে স্পষ্ট আইডিয়া আপনাদের হওয়া দরকার। আচ্ছা, আর এই বিতর্কিত কথাগুলো আমি যেখানে পয়েন্ট করে দিব সেইগুলো বেশি বেশি মনে রাখবেন। আরেকটা কথা, সঠিকটা শিখতে গেলে আপনাকে আরেকটা জিনিসও কাজ করতে হবে। সঠিকটা যেমন আপনি বিয়ার অ্যাক্ট করে শিখতে পারবেন, আমার ক্লাস থেকে শিখতে পারবেন, তেমন ভুলটা যেন আপনার ব্রেনে না যায় এজন্যও কিন্তু আপনাকে অনেক কিছু ব্লকও করতে হবে। শুধুমাত্র সোনার ফসল ফলাতে চাইলে কিন্তু হয় না, আগাছাও দমন করতে হবে আপনাকে। তো এই যে পেজে গ্রুপ স্টাডি চলতেছে, হ্যাঁ, সাক্ষ্য 3 প্রকার, লিখিত, মৌখিক, ডিজিটাল, এরকম গ্রুপগুলোও কিন্তু ব্লক করতে হবে। এরকম গ্রুপ স্টাডি গুলোও কিন্তু ব্লক করতে হবে। শুধুমাত্র শিখলেই হবে না। কি বোঝাতে পারলাম? জি স্যার, জি স্যার। হ্যাঁ, কারণ আমাদের ব্রেন কনফিউজড হয়ে যায়। আপনি যখন 2 রকমের তথ্য আপনার ব্রেনে নেন, পরীক্ষার হলে যে আপনার ব্রেন সায় দেয় যে এই কথার সাথে 500 লাইক ছিল, 200 কমেন্টস ছিল, এই লাইভটা ভিউ হয়েছিল 40,000, আপনার ব্রেন সেই দিকে ঝুঁকবে। আর আমার লাইভটা
অন্যান্য গ্রুপরা কেউ অ্যাপ্রুভই করে না, শেয়ারই হতে চায় না, ভাবে কিনা যে আমি স্টুডেন্ট ভাগাই নিব কিনা। আরে ভাই, আমি আজ পর্যন্ত লাইভে এসে কাউকে বলি নাই আমার ব্যাচে আসেন। যার ভালো লাগবে সে আসবে, যার ভালো লাগবে না সে আসবে না। এরা আমাকে কেন ভয় পায় আমি জানি না। আমার লাইভটা শেয়ারই হতে দেয় না, তো ভিউ হবে কিভাবে? আর যেগুলো শেয়ার হয় সেগুলো 30-40 হাজার ভিউ হয় স্বাভাবিকভাবে। আচ্ছা, এবার আসি ধারা 10, সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। অস্থাবর সম্পত্তি কি? আচ্ছা, স্থানান্তর করা যায়। আচ্ছা, যাই হোক, বুঝলেই হচ্ছে, ইংলিশটা দেখে আমরা বুঝতে পারবো। মুভেবল প্রপার্টি মানে যে সম্পত্তিটা নাড়াচাড়া বা নড়ানো যায়। একজনের কাছে একটা গোল্ড বার আছে, সেটা অস্থাবর সম্পত্তি। একজনের কাছে একটা মূল্যবান জামানত আছে, এটাও একটা অস্থাবর সম্পত্তি। আচ্ছা, তাহলে এই অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য আপনাকে 10 ধারা অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10 ধারা অনুযায়ী আপনাকে প্রতিকার চাইতে হবে, এবং এই উদ্ধারের জন্য মামলাটা করতে হবে 3 বছরের মধ্যে। তা আমাদের অনুচ্ছেদ 49। আচ্ছা, এইবার আসি ধারা 11-তে। ধারা 11টা আমি একটা উদাহরণ দিব, সেই উদাহরণ দিয়ে আপনাকে বুঝতে হবে, কারণ ভাষাটা একটু জটিল। যে তাৎক্ষণিক দখল লাভের অধিকারী ব্যক্তির নিকট দখলকারী থেকে দখল প্রদানের জন্য মালিক নয় এমন দখলকারী ব্যক্তির দায় দায়িত্ব। আচ্ছা, একটা সম্পত্তি যেই ব্যক্তির দখলে থাকা দরকার, যার কাছে স্বাভাবিকভাবে থাকা উচিত, তার কাছেই দখলটা ফেরত দিতে হবে। এটা হচ্ছে ধারা 11-র বিধান। ধরেন আপনি ইউএসএ যাওয়ার আগে এ কে আপনার কিছু দামি আসবাবপত্র রেখে গেলেন, যে আপা এইগুলো একটু দেখে রেখেন আপনি। তো ঠিক আছে, এ করলো কি, আপনার সেই সম্পত্তিগুলো বির কাছে হ্যান্ড ওভার করলো। বি আবার সেইগুলোকে বিজ্ঞাপন দিয়ে সেল করতে চাইলো। বি যাতে সেইটা সেল করতে না পারে, আর বি যেন সেইটা তৎক্ষণাৎ এ এর কাছে দখল দিয়ে দেয়, এইটার জন্য যে মামলাটা করবেন সেটা হচ্ছে 11 ধারা অনুযায়ী 3 বছরের মধ্যে, আমাদের অনুচ্ছেদ 49 অনুযায়ী। যে সম্পত্তিটা যার কাছে থাকা দরকার তার কাছেই সেটা ফেরত দিতে হবে। এটাই হচ্ছে 11 ধারার বিধান। উদাহরণগুলো একটু খেয়াল করবেন। যে উদাহরণটা আমি যেভাবে বলেছি এটা খেয়াল করলেই হচ্ছে। এবার আমরা আসি। হ্যাঁ বলেন। স্যার, একটা কোশ্চেন ছিল। অবশ্যই স্যার, কোশ্চেনটা হচ্ছে, স্যার এর কাছে যে সম্পত্তিটা আমি রেখে গেলাম, তাহলে কি আমি কি এর কাছে মৌখিকভাবে রাখবো নাকি লিখিত অথবা রেজিস্ট্রেশন অনুযায়ী? এইখানে অস্থাবর সম্পত্তির এই যে লেনদেনগুলো, এগুলো সাধারণত মৌখিকভাবেই রাখা হয়, কারণ এগুলো তো আহামরি কোনো বিষয় না। পরিচিত একজন মানুষ কারো কাছে কোনো কিছু রেখে যায় তো বিশ্বাসের উপর ভিত্তি করে। ও আচ্ছা স্যার, তাহলে তো অনেক সময় এখন তো প্রতারক, যে এ যদি অস্বীকার করে যে এটা আমার সম্পত্তি না, হ্যাঁ, সেক্ষেত্রে প্রতারণার মামলা তো করা যাবেই। আবার আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী সেটা দখলে পাওয়ার জন্য 11 ধারা অনুযায়ী মামলা করতে পারবেন। আপনার যেহেতু একটা জিনিস, একটা সম্পত্তি, আপনার কাছে তো নিঃসন্দেহে কোনো ডকুমেন্ট আছে, আপনি বাণিজ্য মেলা থেকে কিনেছেন, সাথে একটা কুপন পেয়েছিলেন, ডকুমেন্টস তো আছে। আর কেউ না কেউ দেখেছে সেটা আপনার সম্পত্তি। আর মূলত এই ধরনের বিষয় নিয়ে খুব একটা মামলা হয় না। আর এগুলো যতটুকু যা দেখেছি, কেউ একবার কারো হাতে গেলে এগুলো রিটার্ন পাওয়া সম্ভব না, কারণ এই পর্যন্ত অনেক ক্ষমতা দিয়েও টাকা দেওয়া হয়েছে, ডকুমেন্টস থাকা সত্ত্বেও টাকা উদ্ধার করতে পারিনি। হ্যাঁ, টাকা উদ্ধার করতে পারি নাই, জোর করে
অন্যান্য জিনিস দখল করে ভোগ দখল করতেছি, কিন্তু টাকা উদ্ধার করতে পারিনি। এরকম অনেকগুলো নজির আছে। এমনও হয় যে টাকা পাবে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, হ্যাঁ, যে সে আমাকে ডিস্টার্ব করে, হুমকি দামকি করে। তো এটা হচ্ছে বাস্তবতা। আইনে তো বিধান থাকে, বাট পাওয়া যায় না। হ্যাঁ, আমাদের ফার্ম গেটের ওই কোচিং এর যে জায়গাটাতে আমি বসে আছি, ওই জায়গাতেও একটু প্রবলেম আছে। অনেকে আমাকে মাঝে মাঝে, আমি তো অফলাইনে কাউকে ডাকি না, কারণ রুমটা অনেক পুরাতন, ওইটা রিপেয়ার করা যাচ্ছে না, ওইটা নিয়ে ঝামেলা আছে, কারণ ওইখানে আমি কোনো কাজে হাত দিতে পারতেছি না। তারপরেও মার্কেট কমিটির মানে বিরুদ্ধে যে আমি উপরে সিলিং থাই গ্লাসটা লাগাইছি, কিন্তু দেয়ালটা মানে ভেঙে যে একটু সুন্দর করে রুমটা বড় করে এই করব, এটা আমি করতেই পারতেছি না। এই জায়গায়ও সেম কাহিনী, টাকা দেওয়া হয়েছে কিন্তু সে রেজিস্ট্রি করে দিচ্ছে না। টাকা পেইড, হ্যাঁ, রিসিট টিসিট মানে ব্যাংক পেমেন্ট হয়েছে, সব ডকুমেন্টস আছে, বাট রেজিস্ট্রি করে দিচ্ছে না। বলেন, এই হচ্ছে বর্তমান সিচুয়েশন। হ্যাঁ, মামলা করে কিছুই করা যাচ্ছে না, ক্ষমতা দিয়েও কিছু করা যাচ্ছে না, কারণ আমার স্টুডেন্টরা আছে বিশাল বিশাল ক্ষমতাশালী। হ্যাঁ, যে পিঠ পদে বেঁধে নিয়ে আসছে, তাও তো তার কাছ থেকে ঠিক আছে, জমি না পাই, পজিশন না পাই, টাকাটা উদ্ধার করি, টাকাও তো নাই তার কাছে, সে দেবে কিভাবে? বলেন, না পুলিশ দিয়ে, না পেটোয়া বাহিনী দিয়ে, না বন্ধু বান্ধব দিয়ে কোনোভাবে উদ্ধার করা যায় না এই জিনিসগুলো। এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, আমরা আইনের বিধানগুলো শিখলাম, আর কি বিধান আছে। এবার আসি চুক্তি অনুযায়ী সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্রসঙ্গে। যে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে। টপিকসের হেডলাইনটা এ, কন্ট্যাক্টস হুইচ মে বি স্পেসিফিকলি এনফোর্স। কার্যকর করা যেতে পারে। আমরা কিন্তু সবসময় একটা পড়ি যে কয়টা ক্ষেত্রে, চারটি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট, চারটি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদালত দেন, তাই না? মাঝে মাঝে মনে হয় এই যে টিচাররা পড়ায়, আদালত কি এদের বাপের সম্পত্তি না এদের বাড়ির চাকর? এই কথাটা এদেরকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে। আমি নোটে ইংলিশটা লিখে দিয়েছি, দ্য স্পেসিফিক পারফরমেন্স অফ এনি কন্ট্রাক্ট মে ইন দ্য ডিসক্রিশন ইন দ্য কোর্ট বি এনফোর্সড। অর্থাৎ আদালতে স্বেচ্ছাধীন ক্ষমতা বলে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া যেতে পারে নিম্নের চারটি ক্ষেত্রে। কথাটা বুঝেন, ধারা 12তে কি বলা হয়েছে? চারটি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া হয়, এই কথা বলা হয় নাই। চারটি ক্ষেত্রে আদালতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া যেতে পারে। কথাটা বোঝেন কিনা? জি স্যার। আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেয় ধারা 12 অনুযায়ী। এই কথাটা ভুল। আরে ভাই, আমি না হয় কম বুঝি, যেই লোকটা আপনার খাতা কাটবে রিটেনে, জেলাও দায়রা জজ, উনিও কি আমার মতো বেয়াক্কেল? আপনার তাই মনে হয়? আমি কম বুঝি বুঝলাম, কিন্তু আপনার যে খাতা কাটবে জেলাও দায়রা জজ, উনিও কি আমার মতো? আপনি কি তাকে এই কথা বলে বোঝাতে পারবেন যে ধারা 12 অনুযায়ী আদালত চারটি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেন? আপনি এই কথা বলে তাকে প্লিজ করতে পারবেন? পারবেন না। আইনে বলা হয়েছে কার্যকর যোগ্য, মানে কথা হচ্ছে, ইংলিশেও লেখা হয়েছে মে, কথাটা ব্যবহার করা হয়েছে যে এই ধরনের চুক্তি আদালতের বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া যেতে পারে। তার মানে সুনির্দিষ্ট চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করার জন্য এই 4 ধরনের কন্ডিশন আপনার থাকতে হবে, তাহলে আপনি মামলাটা করতে পারবেন। সুনির্দিষ্ট চুক্তির কার্য সম্পাদন দিবে কিনা এইটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। কথাটা বোঝাতে পারলাম কিনা? যদি কোনো চুক্তি হয় জিম্মা চুক্তির অন্তর্ভুক্ত, সেই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য আপনি আদালতে মামলা করতে পারবেন। কার্য সম্পাদন দিবে কিনা সেটা আপনি জানেন না, আদালত জানে।
কথা বোঝাতে পারলাম? জি স্যার। যে চুক্তি কার্য সম্পাদন না করলে যে ক্ষতি হয় তা নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য আদালতের কাছে যাবেন, আদালত আপনাকে সিল মেরে কার্য সম্পাদন দিয়ে দিবে, এইটা না। আপনি মামলা করতে পারবেন, আদালত কার্য সম্পাদন দিবে কিনা এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। নাম্বার সি, 12 সিতে বলা হয়েছে যে চুক্তির কার্য সম্পাদন না করলে ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় না। এই ধরনের সিচুয়েশন হলে আপনি 12 ধারা অনুযায়ী মামলা করতে পারবেন। ডিতে বলা হয়েছে যখন কার্য সম্পাদন না করলে এমন সম্ভাবনা থাকে যে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, আপনি মামলা করতে পারবেন। আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবে কিনা তার বিবেচনামূলক ক্ষমতা। তাহলে ধারা 12তে যে 4টি ক্ষেত্র বলা হয়েছে, এই 4টি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য আপনি কেবলমাত্র মামলা বা মোকদ্দমা দায়ের করতে পারবেন। কার্য সম্পাদন আদালত দিবে এই কথা কিন্তু আইনে বলা হয় নাই। আমার কথাগুলো এতদিন যা পড়ে আসছেন, এখন ভিন্ন কিছু শিখতেছেন, ব্রেনে নিতে একটু কষ্ট হবে। কথাগুলো আবার বোঝার চেষ্টা করেন। বারো ধারা অনুযায়ী আদালত কি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেন? দিতে পারে। কি সবাই কি একমত আমার সাথে নাকি? আমি কিন্তু নোটে ইংলিশটা লিখে দিয়েছি। তবে 12 ধারার এই 4টা কন্ডিশন থাকলে আপনি মামলা করতে পারবেন। এর সাথে আরো কিছু শর্ত রয়েছে, বিভিন্ন উচ্চ আদালতের মাধ্যমে সেই শর্তগুলো প্রতিষ্ঠিত হয়েছে। সেটা হচ্ছে চুক্তিটি বৈধ হতে হবে এবং রেজিস্ট্রিকৃত হতে হবে, কোর্ট ফি মূল্যানুপাতিক প্রদান করতে হবে এবং চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য মোকদ্দমা করতে হবে 1 বছরের মধ্যে। তামাদির অনুচ্ছেদ 113 অনুযায়ী 2004 সালে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, পূর্বে ছিল 3 বছর। তাহলে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের তামাদি হচ্ছে কত? 1 বছর। কোনো একটা চুক্তি হয়েছিল 2003 সালে, সেই চুক্তিটা কার্যকরের জন্য তামাদির মেয়াদ পাবে কত? 3 বছর। কারণ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা যে 1 বছরের মধ্যে করতে হবে, তামাদের অনুচ্ছেদ 113, এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 2004 সালে। 4 সালের পূর্বে এটা ছিল 3 বছর। আর এই 2004 সালের সংশোধনীটা কার্যকর হয় 1/7/5, মানে 1 জুলাই 2005। যা হোক, মনে আছে আপনাদের। আমাদের অঙ্কেও শিখতে হবে, কথায়ও শিখতে হবে, রোমানেও শিখতে হবে, অন্য জায়গায় যে, কারণ প্রশ্নকর্তা এরকম ভেরিয়েশন নিয়ে আসে। কারণ সবাই এখন তামিল মুভি দেখে, তো বাংলা ইংলিশ মিক্সড থাকে। আপনাকেও প্রিপারেশন সেভাবে নিতে হবে। যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল, নাকি? কোশ্চেন যেমন তারা করতে পারেন, আমরাও তেমন প্রিপারেশন নিতে পারি। আচ্ছা, এবার আসি। আচ্ছা, 13, 14, 15 না, অনেক জটিল কয়েকটা বিষয় বুঝিয়েছি। আরো জটিল কিছু মাথায় দিলে সেটা নিতে পারবেন না, সমস্যা নেই। আমরা 13 ধারা থেকে কালকে পড়বো। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, এখন বলেন আপনারা যতটুকু যা আজকে আমরা পড়লাম, এইখান থেকে আপনারা কোথায় বোঝেন নাই, এটা একটু আমি শুনি প্রথমে। হ্যাঁ, জিয়াউর রহমান ভাই হাত উঁচু করেছেন, বলেন। হ্যাঁ, তানিয়া আপু হাত উঁচু করেছেন, বলেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন।
স্যার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারার মধ্যে 5-এর মধ্যে আছে রিসিভার নিয়োগের মাধ্যম। স্যার এই বিষয়টা একটু, ওই যে এখানে একটা উদাহরণ দিচ্ছেন, ছেলেরা বিক্রি করে সম্পত্তি দেশের বাহিরে গেছিল, ওরা কি মানে এই সম্পত্তি রিসিভার নিয়োগ করার পরে কি নিতে পারবে না? মানে বিষয়টা আমি বুঝতেছি না। আচ্ছা, আপাতত জেনে রাখেন রিসিভার নিয়োগের বিধান আছে। এরপরে আমরা যখন রিসিভারের জায়গাটা বিস্তারিত পড়বো তখন আপনি বুঝতে পারবেন। আপনি এতদিন বার কাউন্সিলের প্রিপারেশন দিচ্ছেন, আদালত রিসিভার নিয়োগ করে কোন ক্ষেত্রে কোন জায়গায়, দেওয়ানিতেও লিখেছি, সিআরপিসির নোটেও লিখেছি কোন কোন জায়গায় রিসিভার। এখন যদি আপনি এই কোশ্চেন করেন যে রিসিভার কি, কেমন, কেন, এটা খুব দুঃখজনক। হ্যাঁ নাদিম ভাই বলেন। স্যার বকা দিবেন না তো? না না না, বকা দিব না, বলেন। স্যার তাহলে কি সুনির্দিষ্ট প্রতিকার আইন স্যার এই যে 1 থেকে যে 57টা ধারা আছে আমাদের, হ্যাঁ, এই সবগুলোই তো তাহলে স্যার আদালতের বিবেচনামূলক হলো? না তাই কি স্যার? না, আমরা 22 ধারাতে সাবসেকশন 3-এ যে পড়বো, আদালত সেখানে শ্যাল ব্যবহার করা হয়েছে, তার মানে আদালত সেইখানে প্রতিকার দিবেই দিবে। আমরা পড়বো, ওয়েট করেন, এক এক পর্যায়ে আসি। শুধু আপাতত এইটুকু খেয়াল করবেন, যেখানে মেয়ে ব্যবহার করেছে সেখানে আপনি যাইতে পারবেন, আদালত দিবে কিনা এটা আদালতের ব্যাপার। আর যদি কোনো সেন্টেন্সে শ্যাল ব্যবহার করা থাকে, কোর্টকে সেটা মানতে হবে। এইটা মাথার মধ্যে ঢুকাই রাখেন, তাহলে আর কোনো সমস্যা হবে না এই কথাটা বুঝতে। এইটা নিয়ে বাংলাদেশের পণ্ডিতরা অনেক বড় বড় ব্যাখ্যা দেয়, সেই ব্যাখ্যা জানার দরকার নেই। মূল আইনের দিকে তাকান, ফিরে তাকান, ইংলিশে কি লেখা আছে, বাস সিদ্ধান্ত স্পষ্ট। হ্যাঁ স্যার, তাহলে কি আমরা এটা ধরে নিতে পারবো যেখানে আইনের যেখানে লেখা থাকবে শ্যাল, সেটা অবশ্যই বাধ্যতামূলক? অবশ্যই বাধ্যতামূলক, ইয়েস। যেখানে লেখা থাকবে মেয়ে, সেখানে স্যার আমরা এটাই ধরে নিব যে আদালতের ইচ্ছাধীন অবশ্যই অবশ্যই। ধারা 9-এ দেখেন গভর্নমেন্টের বিরুদ্ধে এই ধারা অনুযায়ী মোকদ্দমা করা যাবে না, সেখানে শ্যাল ব্যবহার করা হয়েছে। এবং এই ধারার সিদ্ধান্তের বিরুদ্ধে, ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপনি নো আপিল, নো রিভিউ, এখানেও শ্যাল ব্যবহার করা হয়েছে। তার মানে আপনি টোটালি পারবেন না। জি স্যার। হ্যাঁ, এইভাবে। হ্যাঁ, দেখেন আমার কাজ হচ্ছে আপনাদেরকে প্রিপেয়ার্ড হতে সহযোগিতা করা। কিভাবে আপনারা পড়বেন, কিভাবে একটা ভুলের থেকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাবেন, এই জিনিসগুলো আপনাদেরকে শেখানো। আপনারা নিজেরাই তো সব বিশ্লেষণ দিতে পারবেন, একটু ওয়েট করেন না। বিশ্লেষণ করার জন্য কারো কাছে যাওয়া লাগবে না, সব শিখিয়ে দেবো আপনাদের, রকেট সায়েন্স না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা রাখি আপু, আপনি তো ভুল ক্রমে রিমুভ হয়ে গেছেন, 1 সপ্তাহ না গেলে আপনাকে আর পুনরায় অ্যাড করা যাচ্ছে না। আপনাকে দিব অ্যাড করে আপু, সমস্যা নেই। রাখি আপু না থাকলে ক্লাসটা কেমন যেন একটু মরা মরা লাগে, শুকনো শুকনো মনে হয়। হ্যাঁ বলেন, কোশ্চেন করেন। স্যার 9 ধারায় আমরা পড়লাম যে বাদীকে প্রমাণ করতে হবে, মানে তার অসম্মতিতে এবং আইনগত পন্থা ব্যতীত তাকে দখলচ্যুত করা হয়েছে। অবশ্যই। তাহলে 8 ধারায় কি এটা প্রযোজ্য হবে না? 8 ধারায় দখলচ্যুত যে ব্যাপারটা, 8 ধারায় তো এখানে আপনার সম্পত্তি, সুনির্দিষ্ট সম্পত্তি, আর সুনির্দিষ্ট সম্পত্তি মানে সেখানে আপনার সত্ত্ব আছে। তাহলে সত্ত্বের মধ্যে কি প্রমাণ করা লাগবে? তার অধিকার। সেটা কি দিয়ে প্রমাণ করা লাগবে? ঘোষণার মাধ্যমে। রমনা পার্কে বসে গার্লফ্রেন্ডকে আকাশ বাতাস লিখে দেওয়া যায়, কিন্তু জমি লিখে দিতে গেলে ডকুমেন্টস লাগে, আর এটা প্রমাণ করতে হয় ডকুমেন্টস এর মাধ্যমে। হ্যাঁ, বুঝতে হবে। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা স্যার শিখলাম স্যার 9 ধারায় সংক্ষুব্ধ ব্যক্তি রিভিশন করতে পারবে। হ্যাঁ, এটা দুই একটা প্রশ্ন আসছে স্যার বিভিন্ন বিগত প্রশ্নে ইয়েতে পরীক্ষায়, কিন্তু আজকে নতুন ভাবে আরেকটা শিখলাম আপনার থেকে। 8 ধারাতে রিভিশন 8 ধারা তো করা যাবে, অবশ্যই করা যাবে। আমি এতদিন করা যায় না। রিভিশন অলওয়েজ করা যায়। কেন করা যায়? কারণ
আপনি আপনার কাছে মনে হয়েছে এখানে ন্যায় বিচার লঙ্ঘিত হয়েছে, আর ন্যায় বিচারের কোশ্চেনে যেহেতু রিভিশন করা যায়, তার মানে আপনি ন্যায় বিচারের কোশ্চেন তুলে রিভিশন করতেই পারেন। আর আপিলের যেখানে বিধান আছে সেখানে আপনি আপিল করতে পারবেন, যেখানে আপিলের বিধান আছে আপনি আপিল করেন নাই সেখানে রিভিউ করতে পারবেন। এই বিষয়গুলো খুব সিম্পল। জি স্যার, ওকে ইনশাআল্লাহ। হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে অলওয়েজ ন্যায় বিচার লঙ্ঘিত হয়েছে, ঠোকেন আবার রিভিশন। আচ্ছা, আর কোনো কোশ্চেন? তাহলে আগামী ক্লাসে কালকেও সেম টাইম 8টার সময় ক্লাসটা নিব। কালকে আমরা ধারা 13 থেকে পরবর্তী ধারাগুলো জাস্ট একটু বারবার রিডিং করে আসবো নোট থেকে, তারপরে আমরা যতটুক বিশ্লেষণ করতে পারি পড়াতে পারি। তবে 12 পর্যন্ত একটু জটিল ছিল, 22-এ যে কিছু বিষয় আছে পরবর্তী বিষয়গুলো একটু ঝামেলা কম আছে, সমস্যা নেই, কিন্তু যে জায়গাতে সবাই ভুল করে বেশি সেইখানে কথা বলতে হয় বেশি। আর কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড থাকবে। কি বলেন না, রেকর্ড থাকবে মানে এখন 2 ভাবে রেকর্ড থাকবে। আপনারা স্ক্রিনশট মানে স্ক্রিন রেকর্ডিং সহকারে রেকর্ড থাকবে, আবার ফেসবুকে লাইভে দিয়েছিলাম এটাও প্রাইভেট গ্রুপে রেকর্ড থাকবে। 2 ভাবে রেকর্ড থাকবে, সমস্যা নেই। ওকে ওকে, আর কার কোনো কোশ্চেন? তো ঠিক আছে, ভালো থাকবেন, নিয়মিত পড়াশোনা করেন সবাই। হ্যাঁ, আর অলওয়েজ 30 মিনিট অথবা 40 মিনিট পর পর ব্রেক দিবেন। একটানা কখনো আধা ঘন্টা 40 মিনিটের বেশি পড়া যাবে না। হয় গল্প বা যাই হোক হাঁটা চলা করেন বা পানি খান বা যাই করেন, একটু ব্রেক দিয়ে দিয়ে পড়াশোনা করবেন। হ্যাঁ, আহমেদ মিলন ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন অবশ্যই। একটু যোগ করব। হ্যাঁ, এখন আমরা তো প্রায় মাগরিবের পর 7টা-8টা বাজে আর কি, সকাল 9টায় যায়, তখন আমরা পড়াশোনা কখন কিভাবে করব? আপনি সমস্যা নাই, আমাদের ক্লাসগুলো আমরা 9টার সময় শিফট করে দেবো খুব দ্রুত সময়ের মধ্যে। আগামী সপ্তাহ থেকে হয়তো রাত 9টার থেকে ক্লাসগুলো হবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, কারণ রিটেন ব্যাচের আবার একটা শিডিউল দেওয়া আছে, তো এটা এই সপ্তাহ হয়ে গেলে আমরা আগামী সপ্তাহ থেকে আপনাদেরকে 9টার সময় অলওয়েজ থাকবে, সব ক্লাস 9টার সময় থেকে থাকবে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, তো বেস্ট অফ লাক, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আর এই পাশে যারা লাইভে আছেন, আপনারা তো আমার বিতর্কিত আলোচনার কোনো রিপ্লাইও দিলেন না, আপনারা একমত কিনা সেটাও জানালেন না, যে কথাগুলোর অর্থ আমি বলেছি সেইখানে আপনাদের কোনো দ্বিমত আছে কিনা এটাও আপনারা বললেন না। যাই হোক, সমস্যা নেই। যেহেতু কথা দিয়েছিলাম যে পরীক্ষা যখন ডেট আসবে বা সম্ভাব্যতা আসবে, তখন আমি নিয়মিত লাইভে থেকে আপনাদের 7টা আইনি পরিপূর্ণভাবে শেষ করে দেব ফ্রি অফ কস্ট। ওই ঘোষণা দিয়ে ফ্রি ক্লাস, হ্যাঁ দিলাম একটা ফ্রি ক্লাস, বিশাল আকারে ঘোষণা, ঢোল টোল পিটায় গুরুত্বপূর্ণ রসালো একটা টপিকস আলোচনা করলাম আর লিখে দিলাম এই নম্বরে ফোন করুন, আমার ব্যাচে ভর্তি হন। এই ধরনের অ্যাক্টিভিটিস কখনোই সজীব ল একাডেমির পেজ থেকে হয় নাই। ব্যাচের যে ক্লাস যেভাবে চলতেছে, ভালো মন্দ ক্লাস যেমনই হোক না কেন, ঠিক সেইভাবে আমি লাইভে আপনাদেরকে দিয়ে দেই। তো আমি আমার কথাটা রাখবো, নিয়মিতভাবে 7টা আইন আপনাদের সাথে লাইভে এসে শেষ করব, কথা দিয়েছিলাম তাই। ভালো থাকবেন সবাই, সজীব ল একাডেমির সাথে থাকবেন।